গণেশ চতুর্থী উৎসবের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছিল। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও গণেশ ঠাকুরের জন্মদিন খুব ভালোভাবেই পালন হচ্ছিল। ঢোল কাসর বাজিয়ে আর ভজন কীর্তনের মাধ্যমে ভগবান গণেশের আগমনের প্রস্তুতি চলছিল। ভগবান গণেশ কৈলাস থেকে এই সমস্ত কিছু লক্ষ্য করে মা পার্বতী আর বাবা শিবকে বললেন, মা, বাবা, মর্তলোকে আমার জন্মদিনের প্রস্তুতি যে খুব ধুমধাম করে হচ্ছে। মর্তবাসী আমার জন্মদিনকে খুব ধুমধাম করে পালন করে, তাই আমার মন বলছে আমি তোমাদের সবাইকে নিয়ে পৃথিবীতে যাই। এ যে খুব ভালো কথা বাবা গণেশ। ভগবান গণেশ পৃথিবীতে আসার জন্য হিরে আর জহরত দিয়ে সাজানো খুবই সুন্দর একটি পোশাক পরলেন। এরপর মা পার্বতী, বাবা শিব আর কার্তিক ঠাকুর গণেশ ঠাকুরের সঙ্গে মর্তলোকে তার জন্মদিন পালনের জন্য গেলেন। মর্তলোকে এসে ওখানকার দৃশ্য দেখে গণেশ ঠাকুর খুব খুশি হলেন। সব জায়গাতেই গণপতি বাপ্পা মোরিয়া নামে গণেশ ঠাকুরের ভজন আর কীর্তন হচ্ছিল। খুবই আনন্দের সঙ্গে গণেশ ঠাকুরের জন্মদিনের প্রস্তুতি চলছিল। তখনই এক ব্যক্তির নজর শিব পরিবারের উপর পড়ল। জয় গণেশ, ওই দেখো শিব পরিবারের বহুরূপী। এই ছেলেটাকে দেখতে তো একদম গণেশ ঠাকুরের মতো লাগছে। মনে হচ্ছে বাচ্চাটা মোদক খেতে চাইছে। দাঁড়াও বাবা, আমি প্যান্ডেল থেকে তোমার জন্য নিয়ে আসছি। দেখেছো মা, বাবা, মর্তলোকে কিভাবে আমার জন্মদিন পালন করা হয়, তাই আমরা সবাই মিলে এখন পেট ভরে মোদক খাবো। এই নাও বাবা, মোদক খাও। এই নিন ভগবান শিব আপনার জন্য, এই নিন মা পার্বতী, এই নিন ভগবান কার্তিক। সত্যি আপনাদের পরিবারকে দেখে তো ভগবান শিবেরই পরিবার মনে হচ্ছে। এই মোদকটা খুবই সুস্বাদু ছিল মা। এই বলে শিব পরিবার সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এই দেখে মহিলাটি চমকে গেলেন আর তার চোখে জল চলে এলো। আর যে ব্যক্তি শিব পরিবারকে বহুরূপী ভাবছিল সে দুঃখী হয়ে গেল। আমরা সত্যিকারের শিব পরিবারকে চিনতেই পারলাম না। আমাদের যে অনেক বড় ভুল হয়ে গেল। ভগবান কখন কিভাবে আসে কেউ জানে না। তুমি ঠিক বলেছো ভাই, ভগবান এলো আর চলে গেল, আমরা তাকে চিনতেই পারলাম না। চলো আমরা বরং প্যান্ডেলের ভেতরে গিয়ে গণেশের পূজা অর্চনা করি আর ওনার কাছে ক্ষমা চাই। জয় শ্রী গণেশ। ভগবান গণেশ তার মা বাবা এবং ভাইয়ের সঙ্গে তার জন্মদিনের আয়োজন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল। তখনই তাদের নজর সামনের একটি জরাজীর্ণ কুটিরের উপর পড়ে, যেটি ছিল খুবই অন্ধকারে ভরা আর নিস্তব্ধ। মা, বাবা, এই কুটিরে অন্ধকার কেন? এখানে কি কেউ থাকে না? পুত্র, এই যে কুটিরের কাছে গেলেই জানা যাবে। গণেশ ঠাকুর সবাইকে নিয়ে ওই কুটিরের দিকে গেলেন। ওই কুটিরে একটি গরিব পরিবার বাস করত, যেখানে এক অসুস্থ বুড়িমা, এক স্বামী স্ত্রী আর তাদের 2 বাচ্চা বাস করত। ওই কুটিরের এক কোণে গণেশ ঠাকুরের একটি ছোট মূর্তি রাখা ছিল আর তার সামনে একটি প্রদীপ জ্বলছিল এবং গৃহিণী গণেশ ঠাকুরের সামনে প্রার্থনা করছিল। কমলা, ভগবান গণেশের পুজো করে কি হবে? উনি কি আমাদের কথা শোনেন? কতদিন হলো কোনো কাজ পাচ্ছি না। মার ওষুধ কেনার টাকা নেই, ঘরের খাবার কেনার টাকা নেই। আমি সত্যিই খুব অসহায় হয়ে পড়েছি। কেউ যে একটাও কাজ দিচ্ছে না। আমার তো মনে হয় আমরা এই দারিদ্রের জ্বালায় পুড়তে পুড়তেই একদিন মরে যাব। এরকম বলো না গো। গণেশ চতুর্থীর দিনে গণেশ ঠাকুরের পূজা অর্চনা করলেই সব দুঃখ দূর হবে। গণেশ বাবা, আমি তোমার জন্মদিনে শুধু খিচুড়ি ভোগ দিয়েছি। ঘরে তো খাবার মতো কিছু নেই, চাল আর ডাল ছিল, তাই দিয়েই খিচুড়ি রেঁধেছি। এই ভোগ গ্রহণ করো বাবা, গ্রহণ করো। এইসব দেখে গণেশ ঠাকুর মা পার্বতী আর বাবা শিবকে বললেন, মা, বাবা, আজকে আমি এদের সাথেই আমার জন্মদিন পালন করব। এ যে খুব উত্তম বিচার পুত্র গণেশ। বাড়িতে কেউ আছেন? আপনার দুয়ারে যে গণেশ এসেছে। এ তো মনে হচ্ছে বহুরূপী শিব পরিবারের দল। আজ তো গণেশ চতুর্থী উৎসব, তাই এদের ভেতরেই ডেকে নি। হ্যাঁ হ্যাঁ, আপনারা ভেতরে আসুন। আমি আমার জন্মদিন পালন করতে চাই, কেক কাটতে চাই, পুরি, মোদক আরো অন্য অন্য ভোগ খেতে চাই। তাই তো আমি আমার পুরো পরিবারকে নিয়ে আপনাদের ঘরে এসেছি। কিন্তু আমার ঘরে যে খিচুড়ি ছাড়া আর কিছু নেই। আর আজ আপনারা আমাদের ঘরে ভগবানের রূপে এসেছেন। আমি আপনাদের ইচ্ছে কি করে পূরণ করব? হে ভগবান গণেশ, আমায় সাহায্য করো। এখন যখন গণেশকে ডাকলেন তখন তো আমায় কিছু করতেই হবে। তাই আপনি খিচুড়িকে 5 ভাগে ভাগ করে দিন। কমলা কিছুই বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। সে তো শিব পরিবারকে এক বহুরূপীর দল ভাবছিল। কমলা খিচুড়ি প্রসাদকে 5 ভাগে ভাগ করে দিল। গণেশ ঠাকুর খিচুড়ির প্রথম ভাগকে খুবই সুন্দর এবং সুস্বাদু একটি কেকে পরিণত করলেন। দ্বিতীয় ভাগটি মোদক আর মিষ্টান্নতে পরিণত করলেন। আর তৃতীয় ভাগটিকে লুচি আর তরকারিতে পরিণত করলেন। চতুর্থ ভাগটি খুবই সুন্দর বস্ত্রে
এবং পঞ্চম ভাগটি হীরে জহরত আর মণিমুক্তয় পরিণত হলো। কমলা আর তার পরিবার এইসব চমৎকার দেখে খুবই অবাক হয়ে গেল আর হাত জোড় করে বলল, সাক্ষাৎ শিব পরিবারের দর্শন পেয়ে আমাদের পরিবারের সবার জীবন ধন্য হয়ে গেল প্রভু। মা, তুমি যে আমায় সত্যি মন থেকে ডেকেছিলে, আর যারাই আমাকে গণেশ চতুর্থীর দিন সত্যি মন থেকে ডাকে তাদের ওপর যে আমি সর্বদা কৃপা দৃষ্টি রাখি। এই বলেই ভগবান গণেশ তার মাতা পিতা এবং তার ভাই কার্তিককে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। গণেশ ঠাকুরের চরণধূলি পড়তেই কমলার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে গেল। কমলার শাশুড়ি মাও সুস্থ হয়ে উঠলেন আর কমলাও থাকার জন্য একটি বড় বাড়ি বানিয়ে নিল। আজ তাদের কাছে গণেশ ঠাকুরের কৃপায় সবকিছুই ছিল। কথায় আছে না, যদি সত্যি ভগবানকে ডাকা যায় তাহলে নিশ্চয়ই তিনি দর্শন দেন। শুধু তার জন্যে মনে বিশ্বাসের প্রদীপ জ্বালাতে হয়। সন্দীপ তার মা বাবার সঙ্গে মোহননগরে থাকত। সন্দীপের বাবা হরিরাম একটি হোটেলে বাসন মাজার কাজ করত, আর সন্দীপের মা কমলা লোকের বাড়িতে কাজ করত। সন্দীপ এক গরিব পরিবারের ছেলে ছিল। পাশেই এক সরকারি স্কুলে সে চতুর্থ শ্রেণীতে পড়ত। সন্দীপ প্রায়ই স্কুলের অন্য বাচ্চাদের জন্মদিন পালন হতে দেখত। বাচ্চারা জন্মদিনের দিন স্কুলে লজেন্স চকলেট বিলি করত। সন্দীপ ওদের দেখে ভাবত যে ওর তো কোনোদিন জন্মদিন পালনই হয়নি। একদিন সন্দীপের একজন সহপাঠীর জন্মদিন ছিল। ও ক্লাসের সবাইকে লজেন্স চকলেট বিলি করছিল। যখন ও সন্দীপকে চকলেট দিতে গেল, তখন আরেকটি বাচ্চা ওকে বলল, আরে সোনু, তুই সন্দীপকে চকলেট দিয়ে কি করবি? ও তো আমাদের থেকে আমাদের জন্মদিনের চকলেট নিয়ে নেয়, কিন্তু আজ পর্যন্ত ও কোনোদিন ওর জন্মদিনের চকলেট আমাদের খাওয়ায়নি। কোনো ব্যাপার না, ছাড় না, ওকে খেতে দে না টফি। সন্দীপ তো এটাই জানে না যে ওর জন্মদিন কবে, তাই তো ও আমাদের জন্মদিনে চকলেট বিস্কুট খেয়ে পার্টি করে, বুঝিস না? এই শুনে ক্লাসের সব বাচ্চারা হাসতে লাগলো। এই সব দেখে সন্দীপ উদাস মনে বাড়ি ফিরলে ওর মা ওকে বলল, কি হয়েছে সন্দীপ, এরকম গোমরা মুখ করে ফিরছ কেন? মা, আমার স্কুলের সব বন্ধুরাই তো জন্মদিন পালন করে, আমি কেন করি না? আমার জন্মদিন কবে মা? আমার বন্ধুরা যে আমায় নিয়ে মজা করে, কারণ আমি যে কখনোই জন্মদিন পালন করি না। সন্দীপ, এই সমস্ত জন্মদিন গরিব লোকেদের জন্য নয়, শুধুমাত্র বড় লোকদের জন্য। আর বাবা, আমরা তো পড়ালেখাও জানি না, তাই আমার বা তোমার মার কারোরই তোমার জন্মের দিনটার কথা মনে নেই। বাবা সন্দীপ, এসব জন্মদিনের কথা ছেড়ে দাও, এসো রুটি খেয়ে নাও। সন্দীপ উদাস মনে রুটি খেতে লাগল। কিন্তু একটা কথা তার মনে বিঁধে গিয়েছিল যে গরিবের কখনোই জন্মদিন পালন হয় না। ধীরে ধীরে সময়ও কেটে গেল, আর সন্দীপও বড় হয়ে গেল। বয়স বাড়ার কারণে সন্দীপের মা এখন আর লোকের বাড়িতে কাজ করে না। সন্দীপের বাবাও এখন হোটেলের কাজ ছেড়ে বাড়ির পাশেই এক ঠেলা গাড়িতে সবজির ব্যবসা করে। একদিন হরিরাম যখন সবজি বিক্রি করছিল, তখন ওখানে সেই হোটেলের মালিক আসে যেখানে হরিরাম আগে বাসন মাজার কাজ করত। কি হরিরাম, আজকাল সবজি বিক্রি করছো? ভালো ভালো, কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে, তাই না? তবে আমায় 2 কিলো আলু দাও তো। এক্ষুনি দিচ্ছি সাহেব, আপনাকে এতদিন বাদে দেখে খুবই ভালো লাগছে। হরিরাম, তোমার এক ছেলে আছে না সন্দীপ? ও তো এখন অনেক বড় হয়ে গেছে, আজকাল ও কি করছে? কিছু না সাহেব, এই 12 ক্লাস পাশ করে ঘরেই বসে আছে, আর কলেজের পড়ার জন্যও তো পয়সা চাই, সেই জন্য বাধ্য হয়ে ও পড়াশোনা বন্ধ করে দিল। এখন যদি কোনো দোকানে একটা কাজ পেয়ে যেত, তাহলে সংসারেও কিছু দিতে পারত আর নিজের পড়াশোনাটাও চালিয়ে নিতে পারত। ও, তাহলে এই ব্যাপার। বলছি কি, আমি বড় বাজারে একটা নতুন বেকারি খুলেছি, তাই আমার একটা ছেলের প্রয়োজন, যে বেকারির দেখাশোনাও করবে আর লোকের বাড়ি বাড়ি অর্ডারটাও পৌঁছে দেবে। তুমি চাইলে কাল থেকেই সন্দীপকে কাজে পাঠাতে পারো, 8,000 মাইনেও দেব। কি,
কি বলো, ঠিক আছে তো? এ তো খুবই খুশির খবর সাহেব। তবে আমি কাল থেকেই ওকে আপনার বেকারিতে পাঠিয়ে দেব। পরের দিন থেকেই সন্দীপ বাবার কথায় ওই বেকারির দোকানে কাজ করতে শুরু করলো। এখন দোকানের মালিক নারায়ণ তার সব অর্ডার ডেলিভারির জন্য সন্দীপকেই পাঠায়। নারায়ণের বেকারির কেক আর পেস্ট্রি খুবই প্রসিদ্ধ ছিল, তাই কারুর জন্মদিন হোক কিংবা বিয়ে, সবাই নারায়ণের দোকান থেকেই কেক অর্ডার করতে চাইত। একদিন নারায়ণ সন্দীপকে ডেকে বলল, সন্দীপ, এই কেকের অর্ডারটা নিয়ে তোমাকে 5টার মধ্যেই পৌঁছতে হবে। জন্মদিনের পার্টি, 6টার মধ্যেই ওরা কেকটা কাটবে, তাই আমাদের 5টার মধ্যেই অর্ডারটা পৌঁছে দিতে বলা হয়েছে। এই নাও বাড়ির অ্যাড্রেস, সঠিক সময়ে কিন্তু ডেলিভারিটা পৌঁছে দিও, ঠিক আছে? সন্দীপ কেক ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পরই ওর মায়ের ফোন এলো। বাবা সন্দীপ, তুই তাড়াতাড়ি আয়, তোর বাবা যেন কেমন করছে। সবজি বিক্রি করার সময় অজ্ঞান হয়ে পড়েছে। একজন লোক বাড়িতে ওনাকে পৌঁছে দিয়ে গেছে, এখন ওনার জ্ঞান ফেরেনি। ডাক্তারকে ডাকতে হবে বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। মায়ের কথা শুনে সন্দীপ ঘাবড়ে গেল। ওর যে ঠিক সময় কেকটাও ডেলিভারি করতে হবে, ও কি করবে বুঝতেই পারছিল না। কারণ ওর কেকটাও যেমন ডেলিভারি করা দরকার, তেমন বাড়িতে পৌঁছনোও জরুরি। সন্দীপের মা বাড়িতে একাই ছিলেন, আর ওর বাবার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। সন্দীপ কেক ডেলিভারি না করেই ডাক্তারকে নিয়ে তৎক্ষণাৎ বাড়ি পৌঁছল। ডাক্তার সন্দীপের বাবার চেক আপ করে সন্দীপকে কিছু ওষুধের নাম লিখে দিলেন, আর সন্দীপের বাবাকে কিছুদিন বিশ্রাম নেওয়ার কথা বললেন। সন্দীপ বাবাকে ডাক্তারের কথা মতো ওষুধগুলো এনে খাওয়ালো। ওষুধ খেয়ে বাবা কিছুটা সুস্থ হলে সন্দীপ ওর মাকে ডেকে বলল, মা, ডাক্তার বলেছে দুর্বলতার জন্য বাবা অসুস্থ হয়ে পড়ল, তাই বাবার এখন বিশ্রামের খুবই প্রয়োজন। তুমি বাবার কাছে কিছুক্ষণ বসো, আমি একটা কেকের অর্ডার দিয়ে এক্ষুনি আসছি। সন্দীপ তাড়াতাড়ি কেক নিয়ে নারায়ণের দেওয়া ঠিকানায় পৌঁছে গেল। সন্দীপ এই ভেবে ভয় পাচ্ছিল যে দেরি হওয়ার জন্য কাস্টমার আবার নারায়ণের কাছে তার কমপ্লেন না করে দেয়, আর এজন্য তার চাকরিটাই না চলে যায়। ওর এইসব ভাবার কারণ ছিল বারবার নারায়ণের ফোন আসা, কিন্তু বাবার শরীর খারাপের দরুন ও ফোনটা রিসিভ করতে পারল না। তাই সন্দীপ একটু ভয় পেয়েই কেক নিয়ে কাস্টমারের দরজার কাছে পৌঁছল। এই নিন আপনার কেকের অর্ডার। বলছি যে আমার একটু দেরি হয়ে গেল, মানে। কোনো ব্যাপার না বাবা, এমনিতেও গেস্টরা একটু দেরিতেই আসে। আজ আমার নাতির জন্মদিন, ওরা আজ 10 বছর পূর্ণ হলো। দাঁড়াও বাবা, আমি আমার ছেলে কিশোরকে ডাকছি। আরে কিশোর, তুই যে কেকটা অর্ডার করেছিলিস ওটা চলে এসছে। মোহিত, চলে এসো, তোমার জন্মদিনের কেকটা চলে এসছে। ওয়াও, আমার বার্থডে কেক চলে এসছে। মা, বাবা, দাদু ভাই, তোমরা দেখো, আমার বার্থডে কেক চলে এসছে। স্যার, আমি নারায়ণ বেকারি থেকে এসছি, এই নিন আপনার কেক। হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ দাদা, তুমিও ভেতরে এসো না, আজ যে আমার জন্মদিন। এসো এসো, তুমিও এসো। হ্যাঁ প্লিজ এসো না, তুমি এলে মোহিতেরও ভালো লাগবে। স্যার, আপনাদের বাড়ির পার্টিতে আমি কি করে? কেন নয় বাবা, তুমি নিশ্চয়ই আসতে পারো। এসো না বাবা, আমার নাতি যখন এত করে বলছে তখন একবার এসোই না। দাদা, তুমি আমার জন্মদিনে কেক নিয়ে এসছো, আমিও তোমার জন্মদিনে কেক নিয়ে যাব। তোমার জন্মদিন কবে? এই শুনে সন্দীপের মনে আবার ছোটবেলার সেই উত্তর না পাওয়া প্রশ্নটা জেগে উঠল। ও উত্তর না দিয়ে চুপ করে থাকে। এরপর মোহিতকে আবার প্রশ্নটা জিজ্ঞেস করলে সন্দীপ বলল, জানি না ভাই মোহিত, আমি তো কখনো আমার জন্মদিন পালন করিনি, সেই জন্য আমি জানি না যে আমার জন্মদিন কবে। এই প্রশ্নের উত্তরটা যে আমি আজ পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি। আমি যখনই আমার মা বাবাকে জিজ্ঞেস করতাম যে আমার জন্মদিন কবে, তখনই আমার মা বাবা আমায় বলতো যে গরিবরা নাকি কখনোই জন্মদিন পালন করে না। কোনো ব্যাপার না দাদা, আমি পালন করব তোমার জন্মদিন। বাবা, দাদু ভাই, আমরা কালই দাদার বাড়ি গিয়ে দাদার জন্মদিন পালন করব। হ্যাঁ হ্যাঁ মোহিত, আমরা নিশ্চয়ই কাল এই দাদার বাড়িতে যাব।
পরের দিন বাবার শরীর খারাপের জন্য সন্দীপ ছুটি নিল। মোহিত তার বাবা এবং দাদুকে নিয়ে নারায়ণের বেকারিতে গেল। ওদের দেখে নারায়ণ ভাবল যে কাল ডেলিভারি দিতে দেরি হওয়ার জন্য বোধহয় ওরা আজকে কমপ্লেন করতে এসেছে। নারায়ণ ওদের দেখে বলল যে কাল সন্দীপের বাবার শরীর খারাপ থাকার জন্য সন্দীপের যেতে দেরি হয়েছিল। ও কেক নিয়ে কিছুটা দূর যাওয়ার পরই ওর মায়ের ফোন আসে যে ওর বাবার খুব শরীর খারাপ হয়েছে, আর এই কারণেই সন্দীপের কেক ডেলিভারি দিতে দেরি হয়েছিল। এই শুনে মোহিতের বাবা এবং দাদু নারায়ণকে বলল যে পার্টি শুরু হওয়ার আগেই সন্দীপ কেক নিয়ে পৌঁছে গিয়েছিল। সন্দীপ তার দায়িত্ব ঠিকভাবেই পালন করেছে। ওরা নারায়ণের কাছ থেকে সন্দীপের বাড়ির ঠিকানা নিয়ে নেয় এবং একটি কেকও অর্ডার করে। সন্দীপ মোহিতদের বাড়ির সবাইকে দেখে অবাক হয়ে যায়। ও নিজের বাবা মার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। সন্দীপ দাদা, হ্যাপি বার্থডে। এই নাও তোমার বার্থডে কেক। কাল বলেছিলাম না আজ তোমার বাড়িতে আসব? এই নাও তোমার বার্থডে কেক। এসো বাবা সন্দীপ, এসে তোমার জন্মদিনের কেকটা কাটো। তুমি কেকটা কাটলে মোহিত খুব খুশি হবে বাবা। সন্দীপ, আজকের পর থেকে তুমি এটা কখনোই বলো না যে তুমি গরিব। মানুষ অর্থে না, মনের দিক থেকে বড়লোক হয়। পৃথিবীতে আসল ধনী সেই যার মন পরিষ্কার। তারপর সবাই মিলে সন্দীপের জন্মদিন পালন করে। এই দেখে সন্দীপ ও তার মা বাবা খুব খুশি হয়। আজ তাই সন্দীপের চোখে খুশির জোয়ার। একটা ছোট্ট প্রচেষ্টাই মানুষের জীবনে অনেক আনন্দ দিতে পারে। মানুষ একমাত্র নিজের কর্মের দ্বারাই বড় হতে পারে। আজ তাই প্রমাণ হলো। আর পৃথিবীর বুকে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে। আর তাই তো আজ এক গরিবের জন্মদিন এক বড় লোক পালন করল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।